সেই সময় আপনার মানসিক অবস্থা কি ছিল? মামলা হামলা হবে এগুলো জেনে এসেছি। আপনার বাড়িতে ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে, আমার মা এই হামলার কারণে হার্ট অ্যাটাক করেছে। আপনি কেন রাজনীতি ছাড়েননি? কারণ আমি শহীদ জিয়ার আদর্শ সৈনিক। সৃষ্টিকর্তার উপর ধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে এটিএন বাংলার 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। একজন এগিয়ে যাওয়া ব্যক্তির জীবনের গল্প সত্যি চমকপ্রদ। কঠোর দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন কর্মঠ ব্যক্তিত্ব নিজেকে শুরু থেকে শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন। তাদের সফলতার প্রতিটি স্তর, প্রতিটি চ্যালেঞ্জ যেন রূপকথার গল্পের মতো। সততার মোড়কে একজন সফল ব্যক্তি হতে পারেন সম্মানীয়, অনুকরণীয়। এর মধ্য থেকেই নিজেকে গড়ে তুলতে পারেন একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিটি পর্বে একজন স্বপ্নবান দেশপ্রেমী উদ্বুদ্ধ ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। চলুন দর্শক, দেখে আসি আজকের অতিথির সাক্ষাৎকারটি। প্রিয় দর্শক, এটিএন বাংলার 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানের 82তম পর্বে আজ এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আপনাদের সামনে হাজির করতে চলেছি, যিনি প্রায় শতাধিক মামলার দায়ভার গ্রহণ করে তিনবার গ্রেফতার হয়ে 75 দিন কারান্তরালে ছিলেন। বলছিলাম আজমল হুদা মিঠুর কথা। আসুন পরিচয় হই আজমল হুদা মিঠুর সাথে। লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটিএন বাংলার 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মিঠু সাহেব, আপনি দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার কারা অন্তরীণ হয়েছেন, অসংখ্য মামলার দায়ভার নিয়েছেন। প্রশ্ন, এই যে বারবার গ্রেফতার হওয়া, বারবার হাজিরা দেওয়া, সেই সময় আপনার মানসিক অবস্থা কি ছিল? আপনি প্রশ্ন করেছেন রাজনৈতিক এই সময় আমার মানসিক অবস্থা কেমন ছিল। দেখুন, রাজনীতিতে যখন এসেছি তখন মামলা হামলা হবে এগুলো জেনে এসেছি। এতটা অরাজনৈতিক হবে এটা আমাদের ধারণা ছিল না। আপনারা জানেন এই এলাকার আগে যে সাবেক সংসদ সদস্য ছিল সাহারা খাতুন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তখন বুঝতে পারেন আমরা কতটা কষ্ট করে এই এলাকায় রাজনীতি করেছি এবং কতটা অত্যাচার নিপীড়ন আমাদের উপরে গিয়েছে, কতটা অত্যাচার সহ্য করেছি আমরা, বাসায় বলা যায় না। তারপর এখানে যে এমপি হয়েছে এখানকার লোকাল মানুষ হাবিব হাসান, উনি তো কী পরিমাণ জুলুম আমাদের উপরে করেছে, সাধারণ মানুষের উপরে করেছে, এটা আপনারা খোঁজ খবর নিলে জানবেন। এই এলাকায় এমন কোনো নেতাকর্মী ছিল না থানা থেকে ওয়ার্ড পর্যন্ত যে তারা তাদের হাত থেকে রেহাই পেয়েছে, কেউ পায়নি। কারাগারের নির্জন প্রকোষ্ঠে কাটানো দিনগুলোর মধ্যে একটি স্মৃতিময় ঘটনা বলুন, যা মনে হলে এখনো আপনার চোখে জল আসে। আপনি একটা প্রশ্ন করছেন যেটা আমি ঠিকমতো বলতে পারবো কিনা জানি না। আমি যখন কারাগারে ছিলাম তখন আমার বড় ছেলে 8 বছর বয়স ছিল। এদেশ হওয়ার আগে তাকে নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল, দেশের বাড়ি। সে তখন আমাকে একটা চিঠি লিখেছিল। চিঠিটা যখন আমি পাই, চিঠিটা পুরাটা আপনি পড়তে পারি না, ছোটো মানুষ 8 বছর বয়স মেবি। তখন এই চিঠিটা আমার কাছেই ছিল, আমি যতদিন কারাগারে ছিলাম আসার সময় চিঠিটা নিয়ে আসছি। আমার অনেক কষ্ট পেয়েছে এই জিনিসটা, যে আমার ছেলের হাতে চিঠিটা পেয়ে। সে চিঠিটা লেখা ছিল আমার ছেলেকে নিয়ে আমি দেশের বাইরে যাওয়ার কথা ছিল, ভিসা করেছিলাম। আমার ছেলে লিখেছিল, বাবা তুমি কবে আসবা, আমরা বাইরে যাব, আমি তোমার জন্য অপেক্ষা করছি। মিঠু সাহেব, আমরা জানি আপনার বিরুদ্ধে যখন রাজনৈতিক মামলার হুলিয়া ছিল সেই সময় আপনার বাড়িতে ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে, গুলি করেছে, আপনার মা হার্ট অ্যাটাক করেছে, তাকে রিং পরাবার পরের দিন সে মৃত্যুবরণ করেছে। সেই বিভীষিকাময় স্মৃতির কথা যদি কিছু বলুন। দেখুন, আপনারা শুনেছেন রাজনৈতিক কারণে অনেক মানুষের বাসায় হামলা হয়, কিন্তু আমার বাসায় যে হামলা হয়েছে তা আমি তো বাসায় নাই, আমাদের তো হুলিয়া জারি ছিল। উদ্দেশ্য ছিল আমার পরিবারের লোকজনকে ভয় দেখানোর জন্য, কিন্তু আমার পরিবারের কারো কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে আমার মাকে, আমি হারিয়েছি। আমার মা এই হামলার কারণে হার্ট অ্যাটাক করেছে। তারা আমার মাকে গাড়িটা দিয়ে হসপিটালেও নিতে দেয়নি, অনেক কষ্ট হয়েছে আমার মাকে গাড়ি দিয়ে। আমার এক বন্ধু আইসা গাড়ি নিয়ে হসপিটাল নিয়ে গেছে ইউনাইটেডে। হসপিটালে নেওয়ার পর চিকিৎসক বলেছে আপনারা আরও আগে যদি আনতে পারতেন তাহলে হয়তো বা আমরা কিছু করার চেষ্টা করতাম।
ওইখানে মাকে 2টা রিং পরে পরের দিন আমার মা মারা গিয়েছে। মিঠু সাহেব, আপনাকে নিয়ে আমি একটি প্রশ্ন লিখে রেখেছি, আমি যদি সেটি আপনাকে বলতে চাই, এত বাধা, মামলা ও নির্যাতনের পরেও আপনি কেন রাজনীতি ছাড়েননি বা আপোষ করেননি? এই অদম্য সাহসের মূল উৎস কি? আমরা রাজনীতি করি, আমাদের বিভিন্নভাবে অফার দিয়েছে যে আমরা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ করলে ব্যবসা বাণিজ্য করতে পারবো, যত মামলা আছে সব তুলে নিবে। শত অফারের পরও যখন আমরা এটা গ্রহণ করিনি, তখন আমাদের ক্রস ফায়ারের হুমকি দেওয়া হলো। সেই হুমকি তো আমরা দমে যাইনি, কারণ আমি শহীদ জিয়ার আদর্শ সৈনিক, আপোষণ নেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী। আপনি তো আমার উপরে ঘটে যাওয়া নির্যাতন নিপীড়নের কথা শুনলেন। আমার নেতা SM জাহাঙ্গীর হোসেন 1 বছর 6 দিন জেল খেটেছে, একটা না, টোটাল 3.5 বছরের মতো উনি কারাগারেই ছিল, বাসা বাড়িতে তো আসতেই পারে নাই। ওনার এই নির্যাতন নিপীড়নের দিকে তাকাইলে আমার উপর যা হয়েছে তা আমি সব ভুলে যাই। তারেক রহমান মনোনয়ন দিয়েছে SM জাহাঙ্গীর সাহেবকে, কিন্তু আমরা যারা তার কর্মী, আমরা দেখেছি যে রাজনীতিতে ত্যাগ করলে এর মূল্যায়ন পাওয়া যায়, তাই সেই মনোনয়ন পাওয়াতে আমরা উৎসাহিত হয়েছি। দেখেন, মনোনয়ন পাওয়ার পর উনি কিন্তু MP হয়েছেন। 5ই আগস্টের পূর্বে এই অঞ্চল কি ছিল আপনারা দেখেছেন। 5ই আগস্টের পর SM জাহাঙ্গীর সাহেব যখন এই এলাকার হাল ধরলেন, তখন অনেকটা কমে গিয়েছে। উনি সংসদ সদস্য হয়েছেন, দেখুন সামনের দিনগুলা বসবাসযোগ্য কতটা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ হয়। লিডার, আমরা জানতে চাচ্ছি 1 নম্বর ওয়ার্ডের বর্তমান কোন কোন জনদুর্ভোগগুলো রয়েছে বলে আপনি মনে করেন? আমাদের এলাকায় সর্বপ্রথম হলো আপনার মশা, এত মশা, আর হলো আরেকটা হলো আপনার ব্যান। মার্কেটের আশেপাশে দেখবেন ব্যান বসায় চতুর্দিকে, আর এর কারণে কিন্তু অনেক যানজট লাগে। আগে যারা এই এলাকায় দায়িত্বে ছিল, কাউন্সিলর ছিল, তারা শুধু ফুটপাত থেকে ব্যান বসায় কীভাবে ব্যবসা করবে, চাঁদাবাজি করবে, তারা ওই সমস্ত কার্যক্রম করেছে। এই এলাকায় যে নাগরিক সুবিধা, যারা সরকারকে ট্যাক্স দেয়, তাদের কোনো সুযোগ সুবিধাই তারা দেয়নি। এই জায়গাগুলো পরিবর্তন করাই হবে মূল কাজ। মহান আল্লাহ যদি কবুল করেন এবং দল যদি আমাকে মনোনয়ন দেন, আমি ব্যাপক ভোটে এই এলাকা থেকে নির্বাচিত হব। কারণ আমি এলাকায় ছোট থেকে বড় হয়েছি, প্রতিটা মানুষ আমাকে চিনে, আমি প্রত্যেকটা মানুষকে চিনি, এলাকার প্রতিটি সমস্যা আমি জানি এবং তাদের দোয়া এবং সমর্থন আমি পাওয়ার আশা করি। আমি যদি নির্বাচিত হই, এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো 3টা সমস্যা আছে। একটা হলো মশা, আর একটা হলো যানজট, আর একটা ড্রেনেজ ব্যবস্থা। আরও অনেক কাজ আছে, আমি এগুলো প্রথমে এই 3টা কাজ নিয়ে কাজ করব। লিডার, আমরা জানতে চাচ্ছি 1 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি সাধারণ মানুষের সম্মান, ভালোবাসা আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক নেতা হিসেবে। এই মানুষের উদ্দেশ্যে এই মুহূর্তে কি আপনার বলার কিছু রয়েছে? বর্তমানে আমার রাজনীতির পর উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি সর্বপ্রথম এই 1 নং ওয়ার্ডের সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। অবিভক্ত উত্তরা পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। উত্তরা পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি আমি। উত্তরা পশ্চিম থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। শহীদ জিয়ার আদর্শ এবং আপোষণ নেত্রী বেগম খালেদা জিয়ার কে ভালোবেসে, তার দলকে ভালোবেসে আমি এই দলের সম্পৃক্ত হয়েছি। আমি যখন যুবদল করি, আমি ওয়ার্ডের যখন সহসাধারণ সম্পাদক হওয়ার পরে তখন রাজনীতিতে যাওয়া আসা কম ছিল। তখন জাহাঙ্গীর ভাইয়ের সাথে যখন আমার পরিচয় হলো, উনি তখন ছাত্র দলের প্রেসিডেন্ট, উনি আমাকে উৎসাহ দিয়ে রাজনীতিতে, মানে এই পর্যন্ত যত দূর আসছি সব জাহাঙ্গীর সাহেবের অবদান এবং ওনার কারণে আসছে, ওনার ভালোবেসে, ওনার রাজনীতি দেখে। শুধু আমি আজমল হুদা মিঠু না, ঢাকা 18 সনে আমার মতো হাজারো মানুষ আছে যাদের জাহাঙ্গীর সাহেব নেতা বানিয়েছে এবং জাহাঙ্গীর সাহেবকে যারা ভালোবাসে। দেখেন এখন MP হয়েছে, একদিনে উনি MP হয়নি, উনি গত 20 বছর ধরে এলাকায় কাজ করে যাচ্ছে। ছাত্রদল, যুবদল তার সাথে আছে, সবাই তাকে ভালোবাসে, কারণ উনি অনেক ভালো লোক। উনি মানুষের অনেক হেল্প করে এবং মানুষের অনেক মূল্যায়ন করে। আপনারা দেখবেন শুধু নেতাকর্মীরা না, আপনি আননোন একটা পার্সনও যদি SM জাহাঙ্গীর সাহেবকে, এখন তো উনি MP হয়েছে, তারপর যদি ফোন দেন, যখনই ফোন দেন দেখবেন উনি ফোনটা রিসিভ করবে। যদি কোনো কারণে ফোন রিসিভ করতে না পারে, উনি ফোন ব্যাক করবে। উনি কিন্তু সরাসরি সবার সাথে কথা বলে, উনি কিন্তু বলে না যে আমার PS-এর সাথে কথা বলো, এখন তো উনি MP, এই কাজটা উনি করে না, উনি নিজেই সরাসরি কথা বলে। উনি জনবান্ধব এবং কর্মী বান্ধব নেতা। ওনার সাথে যোগাযোগ করার জন্য কারো মিডিয়া প্রয়োজন হয় না, ওনার কাছে নাম্বার চাইলে উনি নিজেই নাম্বার দিয়ে দেয়। আমরা গর্বিত এমন একজন মানুষকে আমাদের সংসদ সদস্য হিসাবে পেয়ে। মিঠু সাহেব, শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ আপনার প্রতি। ইমরান চৌধুরী, আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।